আমি জানতাম কলকাতায় শুধু ওলা উবেরের একটা সমস্যা আছে, যে ওরা ঠিকানা চিনে আসতে পারে না, কোথায় ঠিকানা এসব জিজ্ঞাসা করে। কিন্তু এখানে মানে জয়পুরে এটার প্রচুর ঝামেলা। ওরা একবার যদি বুক করা হয়, বিভিন্নভাবে কোথা থেকে যে আসবে এবং কোথায় দাঁড়াবে, মানে ওদের ঠিকানা নিয়ে গুগল ম্যাপ সংক্রান্ত প্রচুর প্রবলেম আছে। তো যাই হোক, আমরা আমাদের ফার্স্ট ডে ইন জয়পুর শুরু করছি। তো সকালবেলা তো আমরা একটুখানি গেছিলাম রামকৃষ্ণ মিশনে জয়পুরের। তো এবার আমরা প্রপার জয়পুর ঘুরবো। তো আমাদের এগুলো ঘোরা, সিটি প্যালেস, যন্তর মন্তর বা হাওয়া মহল, এটা আমাদের ঘোরা, কিন্তু আইসট্রি ঘোরা হয়নি। তো ওকে নিয়ে আমরা খানিকটা ট্যুর করছি, আর আজকে মা বাবাকে রেখে যাচ্ছি। তো চলো, জয়পুরের ফার্স্ট ডে আজকে আমরা শুরু করি হাভেলি দিয়ে আর প্যালেস দিয়ে। আবার 15 বছর পর যে কোনো বনেদি বাড়ির ভেতরে ঢুকতে ইচ্ছে করে। সেখানকার পিরিজদানি কেমন বা খাট কিরকম, আসবাবপত্র কিরকম, সেইগুলো জানতে ভীষণ ইচ্ছে করে। কিন্তু সেক্ষেত্রে এটা যদি হয় কোনো রয়্যাল ফ্যামিলি, তাহলে তো তার ভেতরে গিয়ে কি কি আছে, কি কি ঘর আছে, তারা কি করতেন, কি কি অভ্যেস, সমস্ত কিছু জানতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি হাওয়া মহল, রাজস্থান। এটা হলো সওয়াই জয় সিং তার বাড়ি, মানে তার প্যালেস, সিটি প্যালেস। আম্বার ফোর্ট থেকে যখন উনি এইখানে চলে আসেন 1724 সালে, তারপর থেকে সিটি প্যালেস, এই রয়্যাল ফ্যামিলি তারা বসবাস করেন এবং পরবর্তীকালে এইখান থেকেই কিন্তু রাজ্যপাট সামলাতেন সওয়াই জয় সিং টু। তো চলো তার অন্দরে। এইখানে হলো টিকিটের একটা ইয়ে দিয়ে দিই, যে ইন্ডিয়ান টিকিট হলো 52 টাকা আর ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য হলো 22 টাকা। এখানে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার একটা চেষ্টা চলছে। 3টে টিকিট কাটা হয়ে গেল। আমাদের দুজনের পড়লো 52 করে, আর আইসট্রি পড়লো 22। কারণ ওর জন্য ওর হলো স্টুডেন্ট পাস আছে, তো সেই জন্য ওরটা 22 টাকা নিল। তো এবার আমরা এখান থেকে এন্ট্রি নেব হাওয়া মহল। এখান দিয়ে আমরা ঢুকবো। হাওয়া মহলের এন্ট্রেন্স, এই যে এন্ট্রেন্স গেট, এটাকে বলা হচ্ছে চন্দ্রপোলি গেট। এই যে চন্দ্রপোলি গেট। হাওয়া মহল ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তে অবস্থিত এবং মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত। ভবনটি 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তিনি ক্ষত্রিয় মহলের অনন্য কাঠামো দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি লালচাঁদ ওস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এর অনন্য 5টি বহির্ভাগের 953টি ছোট দরজার একটি মৌচাকের সমতুল্য, যা জোড়খাস নামে পরিচিত। হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করার জন্য রাস্তায় নিখুঁতভাবে উৎসব পালন করতে পারতেন না, কারণ তারা পর্দা প্রথার কঠোর নিয়মানুবর্তিতা পালন করতেন, যা তাদেরকে প্রাসাদ ছাড়া জনসাধারণের মধ্যে উপস্থিত হতে নিষেধ করা হতো। এই স্থাপত্য বৈশিষ্ট্যটির কারণে ভেন্টুয়ারি প্রভাব থেকে শীতল বাতাসের প্রবেশ ঘটে প্রাসাদে। এটা হলো আম্বার ফোর্ট। আগে এইখানটাই থাকতেন, তারপর সিটি প্যালেসে চলে এসেছিলেন। অনেকটা র্যাম্প দিয়ে উঠলাম। আগে এগুলো পুরো সিঁড়ি ছিল, আর এগুলো সব এখন র্যাম্প করে দিয়েছে। এই যে এইটা হলো যন্তর মন্তর। এই যে বাইরে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, নাচ হতো, আর এখান থেকে হলো যে রানীরা, দাসীরা সবাই এখান থেকে এই জায়গাটা থেকে দেখতো। দেখো এখানে কিছু কিছু ক্যাফে আছে, ট্যাটু লাউঞ্জ। এই ক্যাফেগুলো ট্যাটু ক্যাফে, এইখান থেকে অসম্ভব সুন্দর লাগবে।
আমাদের ভারতবর্ষের পিঙ্ক সিটি হলো জয়পুর। এখানে মোটামুটি সমস্ত বাড়ির যা কালার এবং আকাশের কালার মিলিয়ে একটা অদ্ভুত রং তৈরি হয়। এমনকি যখন ছবি তুলবে যে পিঙ্ক কালারের একটা আভা একটা আসে সমস্ত কিছুতে। আর বাড়ি ঘর দরের আগেকার রঙও খানিকটা পিঙ্ক, যার জন্য পিঙ্ক সিটি। তো পুরো পিঙ্ক সিটিকে আমি হাওয়া মহল থেকে দেখছি। আর পেছনে রয়েছে আম্বার ফোর্ট, যে দুর্গটা, তার যে পাহাড়টা সেটা রয়েছে। হাওয়া মহলের ভেতরে ঘোরার থেকে এইখান থেকে কিন্তু হাওয়া মহলের স্ট্রাকচারটা ভীষণ ভালো বোঝা যাচ্ছে। এটা একটা অন্দরমহল, আর ওইটা হলো আর একটু অন্দরে, মানে এইখানটায় হলো মানুষজন তাও আসতে পারতো, কিন্তু ওই অন্দরে কিন্তু কেউ ঢুকতে পারতো না। হাওয়া মহল থেকে কফি নিলাম, এটার দাম 80 রুপিস। পুরো এই হাওয়া মহলের নকশা এইখানে দেওয়া আছে, পার্কিং এরিয়া থেকে শুরু করে। আর ইনি হলেন মহারাজা সওয়াই প্রতাপ সিং। 1778 থেকে 1803 পর্যন্ত ছিলেন। প্রতাপ মন্দির হলো স্কাল্পচার গ্যালারি। এই পুরোটা মঞ্জিরা বন্দিনী মঞ্জিরা বাজাচ্ছে। মিউজিক অ্যান্ড ড্যান্স প্যানেল একটা অংশ। পুরো একটা গুপ্ত জায়গায় ঢুকে পড়েছি এবং এখানে ওয়ে টু এক্সিট কোথায় যে যাব বুঝতে পারছি না। এই ভুলভুলাইয়ার মতন এদিক ওদিক চলে গেলাম না তো। এখানেও দেখাচ্ছে ওয়ে টু এক্সিট, বাহার জানে কা রাস্তা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়ে টু এক্সিট হাওয়া মহল। আর আমরা ঢুকবো সিটি প্যালেসে। আর এখানে প্রচুর লোক খালি রাস্তা গুলিয়ে দেওয়ার জন্য রেডি একদম। হাওয়া মহল হ্যাঁ কাছাকাছি, সেটা দূরে দেখি এমন রাস্তা দেখাবে, আর আমরা রিক্সা করে যাব। হ্যাঁ, আর আমরা সিটি প্যালেসে যাব শুধুমাত্র। আমাদের পুলিশ যে আছেন উনি ঠিকই বলেছিলেন। এই হাওয়া মহল থেকে বেরিয়ে এই নগর নিগমের যে অফিসটা আছে সেখান থেকে গিয়ে বললো রাইটে যেতে হবে। বারবার খালি জুতো খুলে ফেলছে, দুষ্টুমি। একটা ভেতরের রাস্তা দিয়ে সিটি প্যালেসে যাচ্ছি, আর এখানে গাড়ি ঘোড়া সেরকম নেই বলে বাইরেটা তো পুরোপুরি বাজার, পুরো ধর্মতলা যেমন সেরকম। আর সেই জন্য বেশ ভালোই লাগছে। এটা হলো দ্য জলেব চক বাইরেটা, আর এইদিকে হলো সিটি প্যালেস। এখানে অল্প স্বল্প সব দোকান রয়েছে, চা ঠা সমস্ত খাওয়া যাবে। আর এখানে মানে প্রপার প্রপও আছে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। রয়্যাল বাবা গুঁতো না মেরে দেয়। ঘোড়া আছে, হাতি আছে, বলা হয় না হাতি শালে হাতি বাঁধা, ঘোড়া শালে ঘোড়া। কার্ট রয়েছে, দেখ, আর কার্টও রয়েছে। 9টা থেকে 6:30 পর্যন্ত যন্তর মন্তর খোলা থাকে। ইন্ডিয়ান টিকিটের প্রাইস হলো 52 টাকা, আর হলো সিজন থাকলে 22 টাকা। মহারাজা সওয়াই মানসিং দ্বিতীয়, তার বাড়ি হলো এইটা। আগে ওনারা থাকতেন আম্বার ফোর্টে পাহাড়ের ওপরে, দেন ওরা সিটির মধ্যে এই সিটি প্যালেস নির্মাণ করেন। তার আগে আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব। ইন্ডিয়ান অ্যাডাল্ট 500, ইন্ডিয়ান চাইল্ড 250। প্রচুর, পুরো একদম ব্যবসা হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম, বারবারই বলে ফেলছি, 15 বছর আগে, তখন কিন্তু পুরোটা সুন্দরভাবে ঘুরে দেখেছিলাম। এবার 2 ধরনের টিকিট হচ্ছে, একটা হলো রয়্যাল টিকিট আর একটা হলো গ্রাউন্ড মিউজিয়াম টিকিট। গ্রাউন্ড মিউজিয়ামের জন্য 300 রুপিস নিচ্ছে, আর যদি আমি পুরোটা দেখতে চাই তাহলে 500 নিচ্ছে। আর একটা রয়্যাল ট্যুরও হচ্ছে, সেটার জন্য 3000 নিচ্ছে। স্টুডেন্টদের জন্য একটা হাফ একটা প্রাইস দিচ্ছে আর কি। তো যাই হোক, আমরা গ্রাউন্ড মিউজিয়ামটাই ঘুরে দেখি আর কি।
এটা হলো অ্যাকচুয়ালি পোশাকের মিউজিয়াম বলা যায়। রাম সিং মহারাজার সওয়াই রাম সিং তার পোশাক কেমন ছিল, দিওয়ালির পোশাক কেমন ছিল, সমস্ত কিছু এই মিউজিয়ামে এটা রয়েছে, গ্রাউন্ড মিউজিয়াম। তো আমরা এই মিউজিয়ামটাতে ঢুকবো। সভা নিবাস, এটা বলছে হল অফ পাবলিক অডিয়েন্স, এইটা হলো সভা নিবাস। এটা হলো ক্লক টাওয়ার, সন্ধে নামছে, বাগ্গি খানা, সুন্দর চাঁদ উঠেছে এখানে, আর কিছুদিন পরেই পূর্ণিমা। আর এখানে হলো ক্যাফে আছে, আর আমাদের এইখানেও সমস্ত দেওয়া আছে, বাগ্গি খানা, তারপরে হলো রথখানা। এখানেও বোধহয় কিছুক্ষণ আগে পুতুল নাচ হচ্ছিল। আর গয়নাগাটির মিউজিয়ামও আছে, মিউজিয়াম নয় মানে কেনাকাটা করা যাবে আর কি। হলো রথখানা। আমাদের এখানে যারা উচ্চবৃত্ত তারা যেমন স্কুলে যায় একটা গাড়িতে করে হয়তো কোনো জায়গায় কোনো প্লেগ্রাউন্ডে খেলতে যায়, একটা গাড়িতে করে অনুষ্ঠান বাড়িতে যায়, সেই রকমভাবে এইখানেও রাজাদের বিভিন্ন সময়কার বিভিন্ন ধরনের গাড়ি ছিল। একটা গাড়িতে কখনো হলো হাতির পিঠেই চড়ছে কিন্তু হাওদা, যখন হলো মাথায় কোনো রকম রুফ থাকছে না, কোনো সময় পুরো একদম কভার্ড কোনো প্যালেনকুইনে যাচ্ছে, কে কে যাচ্ছে মানে সমস্ত এই রথখানায় দেওয়া আছে। এবং তার সঙ্গে সঙ্গে হাতির পোশাক কেমন ছিল যখন রাজাকে নিয়ে তিনি বেরোতেন আর কি। তো এই সমস্ত এই রথখানায় আছে, বেশ ভালো লাগলো। বেশ ছোট ছোট কামানগুলো আছে, মানে জাস্ট এই প্যালেসটাকে রক্ষা করার জন্য। তখন তো এই ব্যবস্থাগুলো থাকতো কারণ দুর্গের মধ্যে বড় কামান থাকতো, এটা তো দুর্গ নয়, এটা প্যালেস। তো এখানে কিন্তু শপও আছে। পুরো গ্রাউন্ড ফ্লোরটা মিউজিয়ামটা পুরো আস্তে আস্তে ঘুরছি, ভালোই লাগছে, বেশ সুন্দরই লাগছে। কিন্তু প্রচণ্ড কমার্শিয়ালাইজ হয়ে গেছে জায়গাটা, মানে প্রত্যেকটা জিনিসের জন্য টাকা। ঠিক আছে, আমাদেরও উচিত, কারণ এত বড় একটা হেরিটেজ সেটাকে সংগ্রহ করার জন্য একটা বিশাল খরচ দরকার, সেটাও মানি। ওকে চলো, এইটা হলো প্রীতম নিবাস এইটা, আর মুবারক মহল হলো এই দিকে। মানে প্রত্যেকটা জিনিস আমরা এখন ডাইনিং হল দুটো হলেই বাবা কত বড় লোক এরম বলি, আর ইনি হলেন রাজা আনন্দ মন্দির। আর এখানে পরিবারের সব লোকজনের ছবি। সন্ধে হয়ে এসেছে প্যালেসে, 7:30 পর্যন্ত খোলা থাকে কিন্তু প্যালেস। চলো দেখি কি আছে প্রীতম চকে। আরে বাবা, রাজাদের সব ছবি, মহারাজা জয় সিং। এটা হলো বসন্ত দেউরি। যখন আমরা 15 বছর আগে এসেছিলাম এই জায়গাটায় আমরা বসে ছবি তুলেছিলাম। আর এইখানটায় প্রত্যেকটা দরজায় আমরা ছবি তুলেছিলাম। এগুলো হলো সব দরজা। এইটা যেমন হলো গ্রীষ্ম দরজা, গ্রীষ্ম দেউরি, দেউরি মানে দরজা, গ্রীষ্ম দেউরি। এইটা হলো শরৎকালে শরৎ দেউরি। আচ্ছা, ওটা হলো বসন্ত দেউরি, মানে বসন্তকালের দরজা। চারদিকে 4টে দরজা, যেমন হলো আমরা ফতেপুর সিক্রিতেও দেখেছিলাম। একটা মহলে হলো রানী গ্রীষ্মকালে থাকতেন, আর একটা মহলে শীতকালে থাকতেন। আর এটা হলো বর্ষা দেউরি, এই জন্য এখানে ময়ূর টয়ূর আঁকা আছে। আর এগুলো মহল, এগুলো সব রেনোভেশন চলছে। এই যে ওপরের প্যালেস, এইগুলো দেখতে পারতাম, এগুলো ব্লু কালারের পেইন্টেড। এই জায়গাটাতে আমরা যেতে পারতাম যদি আমরা রয়্যাল প্যালেস ট্যুর নিতাম।
মোটামুটি এইখানকার যে মিউজিয়ামগুলো সব দেখা হয়ে গেছে, তার মধ্যে প্রীতম নিবাস যেটা, সেইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ওদের জামা কাপড়ের যে একটা অ্যাটায়ার যেটা ছিল, ওই মিউজিয়ামটাও খুব ভালো লেগেছে। চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে। আর একদম সন্ধে হয়ে এসেছে। আমরা ভারতবর্ষের একেবারে পশ্চিম দিকে অবস্থিত, এখনও পশ্চিম দিকে অবস্থিত আছি আর কি, তো এই জন্য অনেকক্ষণ পর্যন্ত আলোটা পাচ্ছি। সিটি প্যালেসের মধ্যের আলো জ্বলে উঠেছে, আরও ঝলমলে লাগছে এই সিটি প্যালেসকে। সিটি প্যালেস জয়পুর হলো একটি রাজকীয় বাসভবন। জয়পুর রাজ্যের শাসকদের প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর জয়পুর, রাজস্থানে। মহারাজা সওয়াই জয়সিং এর শাসনামলে জয়পুর শহর প্রতিষ্ঠার পরপরই নির্মাণ শুরু হয়, যিনি 1727 সালে আম্বার থেকে জয়পুরে তার আদালত স্থানান্তর করেছিলেন। জয়পুর 1949 সাল পর্যন্ত রাজ্যের রাজধানী ছিল। যখন এটি বর্তমান ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী হয়ে ওঠে, সিটি প্যালেসের আনুষ্ঠানিক ও প্রশাসনিক আসন হিসেবে কাজ করে জয়পুরের মহারাজা। প্রাসাদটির নির্মাণ কাজ 1732 সালে সম্পন্ন হয়েছিল এবং এটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিল্প, বাণিজ্য এবং শিল্পের পৃষ্ঠপোষকও ছিল। এটি মুঘল এবং রাজপুত স্থাপত্য শৈলীর উপাদানগুলির সমন্বয়ে বাস্তুশাস্ত্রের নিয়মানুসারে নির্মিত হয়েছিল। এটিতে এখন মহারাজা সওয়াই মানসিং দ্বিতীয় জাদুঘর রয়েছে এবং এটি জয়পুর রাজপরিবারের আবাসস্থল হিসেবে অব্যাহত রয়েছে। রাজপরিবারের প্রায় 500 জন ব্যক্তিগত সহকারী কর্মচারী রয়েছে। প্রাসাদ কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন, বিভিন্ন আঙিনা, গ্যালারি, রেস্তোরাঁ এবং মিউজিয়াম ট্রাস্টের অফিস রয়েছে। MS2 মিউজিয়াম ট্রাস্ট জয়পুরের চেয়ারপারসন রাজমাতা পদ্মিনী দেবীর নেতৃত্বে রয়েছে। রাজকুমারী দিয়া কুমারী মিউজিয়াম ট্রাস্ট পরিচালনা করেন, এর সেক্রেটারি এবং ট্রাস্টি হিসেবে। তিনি জয়পুর প্যালেস স্কুল এবং মহারাজা সওয়াই ভবানী সিং স্কুল পরিচালনা করেন। রাজস্থানের সুবিধাবঞ্চিত এবং কর্মহীন মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি প্রিন্সেস দিয়া কুমারী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং পরিচালনা করেন। তিনি একজন উদ্যোক্তাও বটে। 2013 সালে তিনি সওয়াই মাধোপুর নির্বাচনী এলাকা থেকে রাজস্থানের বিধানসভার সদস্য নির্বাচিত হন। সন্ধে 7:30টার পর আলো জ্বলে উঠলে প্যালেস ট্যুর কিন্তু করা যায়, আর সেটার প্রাইস আগেই বলেছি 3000 টাকা। বলে নাকি হাতি, ঘোড়া এসব ছাড়া নাকি কোনোভাবেই রাজা মহারাজা বলা যায় না। তো আমি আমার সামনেই দেখতে পাচ্ছি একটা প্যালেসে দাঁড়িয়ে রয়েছি, সেখানে 4টে ঘোড়া, 4টে উট, একটা ঘোড়ার গাড়ি আর একটা বুড়ো হাতি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর এই দেখো, আমি চারিদিক এখন হাতি, ঘোড়া, উট পরিবেষ্টিত হয়ে রয়েছে। অপূর্ব সন্ধ্যা। শুধু এখানে একটা সেই ভাড়ে চা এসবের ব্যবস্থা থাকলেই একদম কমপ্লিট। কি সুন্দর ভিডিওটা উঠছে, আর দেখতেও লাগছে অপূর্ব। যেমন দেখতে লাগছে তেমনই ভিডিও উঠছে। রয়্যাল গার্ডরা এখানে বসে রয়েছেন।